তুমুল বৃষ্টির মধ্যে ওই শাও কিয়াওকে কোলে করে ঘরে নিয়ে আসে। শাও কিয়াও অজ্ঞান ছিল, তাই সে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে। তখন শাওতা উঠে অন্যান্য জেনারেলদের নিষ্ঠুর বলে তিরস্কার করে, আরও বলে আজ লর্ড ওয়ে না আসলে হয়তো মিসেস ওয়ে মারাই যেত। এরপর অন্য জেনারেলদের ঘরে ফিরতে বলে এই ফাঁকে জেনারেল লিয়াং শাওতাওয়ের মাথার উপরে কাপড় ধরে যাতে বৃষ্টি না লাগে। শাওতাও তো রাগ করে বলে আমার এত কেয়ারের দরকার নেই। শাও কিয়াওকে রুমের মধ্যে নিয়ে শোয়ানো হয়। দাসীরা এসে শুকনো কাপড় চেঞ্জ করে দেয়। এরপর চিকিৎসক ডাকা হয়। তখন রুমের বারান্দায় ওই শাও দাঁড়িয়েছিল। তখন গংসুন ইয়াং তার কাছে গিয়ে বলে শাও কিয়াওকে কয়েকদিন ধরে শহরের বাইরে রেখে আসা হয়েছিল। যদি খবরটি প্রকাশিত হয় তাহলে ওই শাওয়ের সুনাম নষ্ট হতে পারে, তাই ওই শাওয়ের উচিত শাও কিয়াওয়ের জ্ঞান ফিরলে তার কাছে ক্ষমা চাওয়া। এদিকে শাও কিয়াও সুস্থ হয়ে ওঠে এবং ঘুম থেকে উঠে যায়। তার দাসীরা তাকে শরীরের অবস্থা জিজ্ঞাসা করে, খিদে পেয়েছে কিনা তা জানতে চায়। শাওতাও জানায় ঝেং চুইও নামে একজন মেয়ে এসেছিল যে তার থাকার জন্য পাশের রুমের ব্যবস্থা করে দিয়েছে, কারণ ওই শাও নাকি কখনো মেইন রুম ছাড়া ঘুমায় না। তখন আবার ওই শাও দেখা করতে আসে আর দাসীরা বেরিয়ে যায়। ওই শাও এবার শাও কিয়াওয়ের শরীরের অবস্থা জানতে চায়। তার ঠিক মতো খেয়াল রাখতে পারেনি তাই বলে অনুতপ্ত ছিল সে। শাও কিয়াও তাকে দোষ দেয় না, উল্টো বলে এই বিয়ের জন্য তাকেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে, তাই এসব স্বাভাবিকভাবেই হতে পারে। এরপর ওই শাও পাশের রুমের কথা জিজ্ঞাসা করে, সেটা কত দূর, কোথায়, ইত্যাদি ইত্যাদি। এর মাঝে শাও কিয়াও কাশতে থাকে আর তার শরীর দুর্বল হতে থাকে। সে দাঁড়াতেও পারছিল না, তাই এই অসুস্থতার পরিস্থিতি দেখে ওই শাও বলে তোমাকে অন্য রুমে যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি অন্য রুমে চলে যাচ্ছি। শাও কিয়াও এটা শুনে লাফ মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এরপর ওই শাও চলে গেলে যখন দাসীরা ফিরে আসে তখন দেখা যায় শাও কিয়াও এতক্ষণ ধরে অসুস্থতার অভিনয় করেছে যাতে তাকে রুম ছাড়তে না হয়। ঝেং চুইউ আর লেডি ঝু একসাথে বসে শাও কিয়াওকে কিভাবে জব্দ করা যায় তার প্ল্যান করতে থাকে। লেডি ঝু বলে তার ছেলেকে যেন শাও কিয়াও বশ করে ফেলেছে। এরপর দেখা যায় ওই শাও সেই পাশের রুমে গেছে থাকার জন্য, কিন্তু রুমের যে অবস্থা তাতে মনে হয় বছরে একবারও খোলা হয় না। আর পরিষ্কার তো দূরের কথা, এখানে ময়লা ওখানে ধুলো, জানালা দরজা খুলে পড়েছে এমন অবস্থা। পরের দিন সকালে ঝ্যাং চুইও কাপড় নিয়ে আসে ওই শাওয়ের জন্য। অনেকদিন পর তাদের দেখা হচ্ছে, তাই কাপড়ের মাপ ঠিক হবে কিনা তাই ভাবছিল। অন্যদিকে শাওকেও যে রুমে থাকতে দেওয়ার কথা ছিল তার বাইরে দাসীরা পরিষ্কার করছিল। তখন রুম থেকে ওই শাওকে বের হতে দেখে অবাক হয়ে যায়। ওই শাওয়ের তো হাত পা শরীরে ব্যথা হয়ে গেছে। সে যাবার পথে দাসীরা রুমে উকি দিয়ে দেখে আর কেউ আছে কিনা। এদিকে ঝ্যাং চুইউ ওই শাওয়ের অপেক্ষায় থাকার পরে দেখে রুম থেকে শাওকেও বের হচ্ছে। এটা দেখে রেগে সে তার আন্টির কাছে যায়। লেডি ঝুও রেগে যান যে তার ছেলের মেইন রুম রেখে অন্য রুমে ঘুমিয়েছে ওই মেয়ের জন্য। ওই শাও ইতোমধ্যে ইয়াংনিং খালের নির্মাণ কাজ শুরু করে দিয়েছিল এবং প্যানিওতে 3000 সৈন্য মোতায়েন করে যাতে ইয়ানঝোকে ভয় দেখানো যায়। গংসুন ইয়াং এই পরিকল্পনার বিরোধিতা করে। সে বলে যে সৈন্য মোতায়েন করা কিয়াও পরিবারকে অস্তিত্ব দ্বিধায় ফেলতে পারে এবং ভবিষ্যতে শাও কিয়াওয়ের সাথে একসাথে থাকা কঠিন হবে। ওই শাও বলে এতে শাও কিয়াওয়ের কিছু যায় আসে না, আমি তাকে বিয়ের রাতেই বলে দিয়েছি যে সে এখন কিয়াও ফ্যামিলির কেউ না, ওই ফ্যামিলির সে। তাও কিয়াও পরিবারের সাথে কি করা হবে না হবে তাতে যেন সে মাথা না গলায়, তাই এই মুহূর্তে অন্য কিছু নিয়ে চিন্তা করার সময় তার কাছে নেই। এরপর ওই শাও ফিরে এসে দেখতে পায় যে শাও কিয়াও এখনও তার রুম থেকে বের হয়নি এবং তাই তাকে জিজ্ঞাসা করতে আসে জিনিসপত্র গোছানো কত দূর হলো। শাও কিয়াও তখন আবারও কাশির ভান করতে শুরু করে এবং জোর করে জিনিসপত্র গুছাতে থাকে। তাই এই অবস্থা দেখে তো ওই শাও ঘাবড়ে যায় আর তাকে আরও একদিন থাকার সুযোগ দিয়ে বেরিয়ে আসে। কিন্তু বের হবার পর সে লক্ষ্য করে যে ভেতরে কাশি বন্ধ হয়ে গেছে এবং বুঝতে পারে শাও কিয়াও অভিনয় করছিল। তবে ওই শাও এতে আর কিছু বলে না, কেবলমাত্র একটি হাসি দিয়ে বিষয়টি চাপা দেয়। এদিকে সবাই আঙ্কেল ওয়েডিয়ান আবারও ওই শাওকে একজন দাসী নিয়ে ভবিষ্যতের উত্তরাধিকারী আনার ব্যাপারে পরামর্শ দেয়। সে জোর দিয়ে বলে যে শাও কিয়াওয়ের সাথে ওই শাওয়ের বিয়ে সম্পূর্ণ রাজনৈতিক ছিল, তাই বাচ্চা কাচ্চার আশা করা বোকামি, কারণ তাদের মধ্যে তো ভালোবাসাই নেই।
ওইসাও এবার বলে, তাহলে কি এখন উত্তরাধিকারী ছাড়া আমার কোনো ভ্যালু নাই, সেটা বলতে চাইছেন? ওইসাও এটাও বলে, আর কে বলেছে আমাদের মধ্যে ভালোবাসা নেই? হতে পারে বিয়েটা ইচ্ছাকৃত না, কিন্তু তার সাথে থাকতে থাকতে আমি তাকে ভালোবেসে ফেলেছি, আর সেও আমাকে ভালোবাসে। আমাদের মাঝে ভালোবাসা আছে, তাই আপনাকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না। ওইসাও শিয়াওকেওয়ের যত্ন নেওয়ার জন্য আরও লোক নিয়োগ করেছিল, এমনকি তার জিনিসপত্র পাশের উঠোনে সরিয়ে নিয়েছিল। এরপর ওইসাও সভা ছেড়ে চলে যায়, জেনারেলরাও চলে যায়। যাওয়ার সময় তারা ওয়েডিয়ানকে ধন্যবাদ জানিয়ে তাচ্ছিল্য করে। ইদানিং ওই ম্যানশনে দাসীদের ব্যবহার অনেক ভালো হয়ে গেছে। ওয়েসাও হয়তো তাদের বলেছে এসব। এখন আগে থেকে বেশি যত্ন কেয়ার করা হয় শিয়াওকেওকে। শিয়াওকেও একটু চিন্তিত হয়। এরপর সে সাওতাওকে বলে তারা জিনিসপত্র গুছিয়ে পাশের রুমে চলে যাবে, যেন ওইসাও তার রুমে ফিরে আসতে পারে। তবে তখন ওইসাওয়ের রক্ষী সাওটান এসে জানায় সে চাইলে আরও কিছুদিন এই রুমে থাকতে পারে। এরপর সাওতাওকে দেখা যায় যে শিয়াওকেওয়ের বিয়ের গয়না পেয়ে সেগুলো দিয়ে ব্যবসা শুরু করে ইনকামের পথ বের করার ব্যবস্থা করতে বাজারে ঘুরছিল। এদিকে ওইসাও তার জেনারেলদের সাথে আলাপ করে সৈন্য সংখ্যা আরও বাড়িয়ে প্যানিওর প্রান্তে শক্তিশালী করার কথা বলেন। যেহেতু ওয়েসাও প্যানিওতে সৈন্য মোতায়েন করেছে, এই খবর পাওয়া মাত্র লিউ শান আফসোস করছিল যে লিউ ইয়ান আগে শিয়াওকেওয়ের প্রতি বেশি মনোযোগ দেয়নি। যদি তা করতো তাহলে তারা প্যানিওকে সুরক্ষিত রাখতে পারত। এখন প্যানিওকে দখল করা আরও কঠিন হবে। লিউ ইয়ান প্যানিওকে চাপ দেওয়ার জন্য শিয়াও ফ্যাংকে শক্তিশালী করার প্রস্তাব দেয় এবং লিউ শান দ্রুত ব্যবস্থা নিতে যায়। অন্যদিকে ইয়ানজো থেকে একটি চিঠি আসে যেখানে শিয়াওকেওকে স্বামীর সংসার মন দিয়ে করার কথা বলা হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব ওয়েসাওয়ের সন্তান ধারণের পরামর্শ দেওয়া হয়। এতে করে ওয়েসাও আর ইয়ানজোর প্রতি আক্রমণের কথা ভাববে না। কিন্তু শিয়াওকেও জানতো যে এত সহজে সমাধান হবে না। লাইব্রেরি রুমে সবাই ওয়েসাওকে একজন দাসী গ্রহণ করার জন্য অনুরোধ করে, এই ভয়ে যে শিয়াওকেও তার উত্তরাধিকারী জন্ম দেওয়ার যোগ্য নয়। কেউ ফ্যামিলির কেউই ওই পরিবারের জন্য উপযুক্ত নয়। ওয়েসাও তাদের উপরে চিৎকার করে ওঠে, আর দ্বিতীয়বার তার স্ত্রী সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে নিষেধ করে। শিয়াওকেওয়ের ভদ্রতা এবং সাহসের প্রশংসা করে এবং এই মুহূর্তে তার কোনো দাসী দরকার নেই। ঠিক তখনই শিয়াওকেও সেখানে স্যুপ নিয়ে এসেছিল ওয়েসাওয়ের জন্য। বাইরে থেকে সব কথা শুনে তার মনেও নরম ভাব তৈরি হয় ওয়েসাওয়ের জন্য। শিয়াওকেও চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ানোর সাথে সাথে শাওটানের সাথে দেখা হয়ে যায়। শাওটান তখন ভিতরে এসে খবর দেয় যে বাইরে শিয়াওকেও এসেছে। সবাই বলাবলি করে নতুন বিয়ে হয়েছে, এখন তো এরকম একটু একটু ভালোবাসা দেখা যাবেই। এই দিকটা নিয়ে সবাই প্রশংসা করে। এরপর ওয়েসাও তাকে ভিতরে আনার জন্য বলে, কিন্তু সবাই বলে লাইব্রেরিতে তো মেয়ে মানুষ এলাও না, এটা ওয়েসাওয়েরই বানানো নিয়ম। কিন্তু ওয়েসাও বলে শিয়াওকেও তো অন্য মেয়েদের মধ্যে পড়ে না। এরপর সে নিজেই শিয়াওকেওকে আনতে যায়। ওয়েসাও বাইরে গিয়ে শিয়াওকেওয়ের হাত ধরে ঘরে নিয়ে আসে, তখন সে খুব অবাক হয়ে যায়। এরপর রুমে এনে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। শাওটান গিয়ে গরম কাপড় এনে শিয়াওকেওকে জড়িয়ে দেয়। তাদের এই ভালোবাসা দেখে অন্যরা লজ্জা পেয়ে যাচ্ছিল, তাই এদের একা রেখে চলে যায়। শিয়াওকেও তো তখনও ঘোরের মধ্যে ছিল। এরপর বলে, আমি এখন অনেকটা সুস্থ, তাই পাশের রুমে চলে যাচ্ছি, আপনি আপনার রুমে ফেরত যেতে পারেন। ওয়েসাও ঠিক আছে বলে থেমে যায়। সন্ধ্যার পরে ওয়েসাও এবং শিয়াওকেও একসাথে ফিরে আসছিল, কিন্তু রাস্তাটি বৃষ্টির পানিতে জমে ভিজে গিয়েছিল বলে তাই জামা উঁচু করে অনেকটা কষ্ট হচ্ছিল শিয়াওকেওয়ের চলতে। তখন ওয়েসাও তাকে আবারও কোলে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। এরপর শিয়াওকেও ভেবেছিল সেই রাতে পাশের রুমে গিয়ে থাকবে, কিন্তু দেখা যায় ওয়েসাও সেখানে চলে গেছে। শিয়াওকেও লজ্জা পেয়ে যায়। এরপর রাতে সাওতাওয়ের সাথে এই নিয়ে কথা বলার সময় জানতে পারে সেদিন অসুস্থ অবস্থায় বৃষ্টির মধ্যে কোলে করে ওয়েসাওই তাকে শহরে ফিরে নিয়ে এসেছিল। তখন শিয়াওকেও বুঝতে পারে যে সে তাকে ভুল বুঝেছে আর তাকে বাইরের রুমে রেখেছে, তার উচিত ওয়েসাওকে তার রুম ফিরিয়ে দেওয়া। তখন শাওটান কিছু পোশাক নিয়ে আসে, কারণ শিয়াওকেওয়ের পোশাক হয়তো ভিজে গিয়েছিল। সে হালকা রঙের পোশাক নিয়ে এসেছিল, যা ওয়েসাও শিয়াওকেওয়ের শোককালীন সময়ের কথা ভেবে বিশেষভাবে তৈরি করেছিল। পরের দিন শিয়াওকেও ওয়েসাওয়ের জন্য গরম কাপড় নিয়ে আসে,
কিন্তু ওইসাও সেটা শিয়াওকের কাঁধে জড়িয়ে বলে, আমার যত্ন করতে হবে না, তুমি শুধু নিজের যত্ন নিও। সে চলে যাওয়ার পর শিয়াওকেও সেই রুমে প্রবেশ করে এবং দেখতে পায় যে রুমটা সত্যিই ভাঙাচোরা। বাইরের দাসীরা তার সম্পর্কে ফিসফিস করে কি যেন বলতে লাগে। সাওতাও বলে, বাইরে কেন, ঘরে এসে বলো, আমাদের সাথে কথা বলো। এরপর তারা চলে যায়। শিয়াওকেও ভাবে তার ওয়েসাওয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। প্রথমে সে চেয়েছিল তার নিজের সাথে আসা লোকেরা জায়গাটি পরিষ্কার করুক, কিন্তু যারা তার সম্পর্কে গুজব ছড়াচ্ছিল তাদের কথা ভেবে সে তাদের রুম পরিষ্কার করার নির্দেশ দেয়। এদিকে সাওতাও জেনারেল লিয়াংকে কৌশলে ওয়েসাও সম্পর্কে তথ্য জিজ্ঞাসা করতে শুরু করে। ওই লিয়াং বুঝতে পারেনি এসব কেন করছে সে, তাই অন্যদের সাথে পরামর্শ করে। ওয়ে কু বলে যে মেয়েটি হয়তো প্রেমে পড়েছে। ওয়ে লিয়াং খুশি হয়েছিল, ভেবেছিল সাওতাও তাকে পছন্দ করে। আসলে সাওতাও তো ওয়েসাওয়ের পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। যখন ওয়েসাও ফিরে আসে এবং নতুন সাজানো ঘরটি দেখে এবং শোনে শিয়াওকেও ব্যক্তিগতভাবে ঘরটি পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিল, এমনকি টেবিলের উপরে বিভিন্ন রকমের আইটেমের খাবারও সাজিয়ে রেখে গিয়েছিল, তখন তাকে জানাতে বলে যে তিনি পরের দিন তাকে দাদির সাথে দেখা করাতে নিয়ে যাবে। পরের দিন ভোরে শিয়াওকেও ওয়েসাওকে খুঁজতে এসেছে। ওয়েসাও বের হয়ে বলে, চলো যাওয়া যাক। সে দ্রুত হেঁটে যাচ্ছিল, তাই শিয়াওকেও তার পিছনে দৌড়াতে লাগে। তাড়াতাড়ি তাকে ডেকে বোঝাতে লাগে যে তার পা ছোট এবং তার পোশাক লম্বা, তাই তার সাথে তাল মিলিয়ে চলা তার জন্য কঠিন। ওয়েসাও সমস্যার কথা বুঝে বলে, তাইলে তুমি আগে চলে যাও, আমি পরে যাচ্ছি। শিয়াওকেও এটা শুনে দৌড়াতে লাগে, কিন্তু ওয়েসাও কিছুক্ষণ ব্যায়াম করে নিয়েছিল। এরপর যখন দেখে শিয়াওকেও আসলে বেশি দূরে চলে গেছে, তখন ওয়েসাওই দৌড়াতে শুরু করে। ওয়েসাও শিয়াওকেওকে ম্যাডাম শুয়ের সাথে দেখা করাতে নিয়ে আসে। শিয়াওকেও তার জন্য একজোড়া জুতা সেলাই করে আনে, উপহার দেবে বলে। ম্যাডাম শু শিয়াওকেওয়ের জন্য একটি উপহার দেন। ওয়েসাও বলে এতদিন ব্যস্ত থাকার জন্য সে তার স্ত্রীকে দেখা করাতে নিয়ে আসতে পারেনি, তবে ম্যাডাম শু এতে রাগ করেনি, বরং সে ওয়েসাওকে পাঠিয়ে দিয়ে একা শিয়াওকেওয়ের সাথে কথা বলে। ম্যাডাম শু তাকে জিজ্ঞাসা করে যে সে যৌতুক হিসেবে প্যানিওকে উপহার দিয়েছে, খাল খননের ব্যাপারে সাহায্য করবে বলেছে। তো 14 বছর ধরে বন্ধ থাকা খাল এখন পুনর্নির্মাণ করলে কীরকম লাভ হবে। শিয়াওকেও বলে এই বিষয়ের মাধ্যমে দুই পরিবারের সম্পর্ক মজবুত হবে, সেখানে প্যানিও উপহার হিসেবে দেওয়া যেতেই পারে। তাছাড়া তার দাদু কিয়াওগুই নিজের মধ্যে অপরাধ বোধ করছিলেন, তাই বলে প্যানিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তখন ম্যাডাম শু বলে, এসব অতীতের কথা এখন বলে লাভ নেই, তুমি এখন আমাদের পরিবারের বউ। ম্যাডাম শু তাকে আর চাপ দেয় না এবং শিয়াওকেওকে বলে যে তাকে কঠোর নিয়ম মেনে চলতে হবে না এবং প্রতিদিন তাকে অভ্যর্থনা জানাতে আসতে হবে না। সে যখন ফ্রি থাকবে তখন ধর্মগ্রন্থ অনুলিপি করতে আসতে পারে। শিয়াওকেও রাজি হয়ে যায়। এরপর সে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা কিয়াও ফ্যান আর বিজিকে বোয়া শহরে দেখি। ফ্যান তখন শিয়াওকেওয়ের পাঠানো চিঠি পড়ছিল। চিঠি পড়া শেষ হলে বিজি জিজ্ঞাসা করে চিঠিতে শিয়াওকেও কি লিখেছে। ফ্যান বলে এই ভালো মন্দ খবর আর কি। এরপর বিজি রাতে বাইরে থাকার সিদ্ধান্ত নেয়। তখন ফ্যান বলে বাইরে ঠান্ডা পড়েছে, কিন্তু বিজি বলে সে সামলে নেবে। এরপর রাতে যখন প্রবল বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চমকানোর শব্দে তখন ফ্যানের ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে বিজি বৃষ্টির মধ্যে জিনিসপত্র গুছিয়ে রাখছে। তখন ফ্যান তাকে হেল্প করতে যায়, কিন্তু বিজি তাকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলে। এরপর তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়, আর ফ্যান তখন বিজিকে কিস করে আর বলে প্রতিবেশীরা ধরে নিয়েছে যে তারা স্বামী স্ত্রী। বিজি তখন ফ্যানের অনুভূতি বুঝতে পেরে তাকে কিস করে। পরের দিন বিজি একটি বড় কাঠের গুঁড়ি খুঁজে নিয়ে এসে শহরে ওয়াং নামে একজন কারিগরকে দিয়ে একটা বাদ্যযন্ত্র বানাতে চান। কঙ্গো নামে বাদ্যযন্ত্র বানানোর কাজ কাল থেকে শুরু করবে বলে জানায়। ওই শহরের মা লেডি ঝু শিয়াওকেওকে ডেকে পাঠায়। সকালে শুভেচ্ছা না জানানোর জন্য তাকে কথা শোনায়। সে অনেকক্ষণ অপেক্ষা করেছিল, এখনও না খেয়ে আছে, তাই শিয়াওকেও যেন স্যুপ বানিয়ে নিয়ে আসে। কিন্তু শিয়াওকেও ম্যাডাম শুয়ের ধর্মগ্রন্থ অনুলিপি করার জন্য যেতে চেয়েছিল, তাই এখন আর সে লেডি ঝুয়ে সেবা করতে পারছে না, পরে কোনো একদিন করবে, এই বলে বের হয়ে আসে। লেডি ঝু বিরক্ত হয়ে যায়। এরপর রাতে ওইসাওকে ডিনারের জন্য ইনভাইট করে। এটা ক্লিয়ার করতে
যে তার কাছে মা আগে নাকি বউ আগে। বোয়া শহরে সাঁওতালের সেনারা জোর করে সেনাবাহিনীতে জয়েন করার জন্য লোক নিতে, কিন্তু সেখানে যোগ দেওয়ার মতো তেমন কেউ না থাকলে সেনাপ্রধান জোর করতে থাকে। তখন এটা দেখে কনস্ক্রিপশন অফিসারকে বিছি মেরে তাড়িয়ে দেয়, কিন্তু তারা যেতে যেতে বলে তারা আবারও আসবে। বোয়ার লোকেরা বিছির কাছে হাঁটু গেড়ে বসে কৃতজ্ঞতা জানায়। তারা নতুন করে সাঁওতালের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, এজন্য বিছিকে তাদের নেতা হিসেবে চায়। কিন্তু বিছি বলে সে কেবল বিয়ে করেছে আর তার স্ত্রী নিয়ে সুন্দর জীবন কাটাতে চায় সে। কিন্তু লোকজন বলে শহর যদি অস্থিতিশীল পরিস্থিতিতে থাকে তবে কি শান্তি আসবে? এরপর বিছি তাই রাজি হয়। এরপর লোকজনের মধ্যে একটা প্রতিরক্ষা দল গঠন করা হয়। যদিও সে চিন্তিত ছিল যে সে কৌশলে দক্ষ নয়, কিন্তু গ্রামবাসীদের মধ্যে একজন যে কিনা তাকে এই বিষয়ে সাহায্য করার প্রস্তাব দেয়। যখন ফ্যান এই বিষয়ে জানতে পারে তখন বিজিকে সাথে নিয়ে পালিয়ে যেতে চায়, কারণ সে সাঁওতালি লোকেদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ভয়ে ছিল। কিন্তু বিজি বোয়ার নেতা হতে চেয়েছিল, যাতে সে প্যানিওর ভারসাম্য বজায় রাখতে পারে এবং শিয়াওকে দেওয়া তার প্রতিশ্রুতি পূরণ করতে পারে। ফ্যান এবার রাজি হয়। তারপর তারা বাইরে হেঁটে আসে এবং নদীর ওপারে লোকেরা হাঁটু গেড়ে তাকে জেনারেল বলে ডাকতে থাকে। ফ্যান আর বিছি স্বস্তির নিঃশ্বাস ফেলে। লেডি ঝু ওয়েসাওকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় এবং তাকে একজোড়া জুতো বানিয়ে উপহার দেয়, কিন্তু সেগুলো তার পায়ে সেভাবে ফিট হয়নি। লেডি ঝু এবার ওয়েসাওকে ঝ্যাংচুইওকে বিয়ে করার পরামর্শ দেয়। এতে করে লেডি ঝু একজন সঙ্গী পাবে। ঝ্যাংচুইওর ভবিষ্যৎ ঠিক হবে, যেহেতু শিয়াওকের সাথে তার সম্পর্ক ভালো না। ওয়েসাও বিষয়টি ভেবে দেখবে বলে জানায়। ওয়েসাও ফিরে আসার পর তার পায়ে অনেক ব্যথা করছিল। শিয়াওকে ধর্মগ্রন্থ অনুলিপি করতে গিয়ে লাইব্রেরিতে তার সামনে একটি বাক্স দেখে সেটা দেখতে চায়, তবে ওয়েসাও এসে বাক্সটি নিয়ে তাকে অনুমতি ছাড়া জিনিসপত্র ধরতে নিষেধ করে। শিয়াওকেও লক্ষ্য করে যে জুতোগুলো তার পায়ে ঠিকভাবে ফিট হচ্ছে না, তাই সে নিজে তৈরি করা একটি জুতো ওয়েসাওকে দেয়। এটা আবার ভালো করে ফিট হয়ে যায়। শিয়াওকেও লেডি ঝুয়ের তৈরি জুতাগুলো ঠিক করার জন্য নিতে চাইলে ওয়েসাও রাজি হয়। এরপর সে শিয়াওকে জিজ্ঞাসা করে সে স্যুপ তৈরি করে লেডি ঝুকে পরিবেশন করতে অজুহাত কেন দেখিয়েছিল। শিয়াওকেও বলে আসলে সে কখনো রান্না শেখেনি এবং এটা স্বীকার করতেও সাহস করেনি, কারণ তার শাশুড়ি ভাববে যে সে হয়তো অজুহাত দিচ্ছে। এরপর ওয়েসাও তাকে ঝ্যাংচুইয়ের সাথে বিয়ের প্রস্তাবের ব্যাপারে বলে, আর এটা সে কিভাবে ম্যানেজ করবে সেটা বলতে বলে। কেউ ধর্মগ্রন্থের অনুলিপির জন্য হাতে লেখার স্টাইল বেছে নেওয়ার অজুহাতে ম্যাডাম শুয়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে ঝ্যাংচুইয়ের সাথে ওয়েসাওয়ের বিয়ের ব্যাপারে কি কি জিনিস খেয়াল রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। ম্যাডাম শু বুঝতে পারে আসল ঘটনা, আর তিনি শিয়াওকে এ নিয়ে চিন্তা না করতে বলে এবং বলে সে ব্যাপারটা সামলে নেবে। ম্যাডাম শু এবার লেডি ঝুর কাছে গিয়ে বলে যে সে ঝ্যাংচুয়ের জন্য পাত্রের ব্যবস্থা করেছে এবং তাকে খুব শীঘ্রই বিয়ে দেওয়া হবে। লেডি ঝু শাশুড়ির সাথে তর্ক করার সাহস করে না। ওয়েসাও শিয়াওকে খুঁজতে লাইব্রেরিতে আসে। সে জানতো যে সে অনুমতি ছাড়াই ম্যাডাম শুয়ের সাথে দেখা করতে গেছে। ওয়েসাও শুধু তাকে মনে করিয়ে দেয় যেন সে স্টাডি রুমের কোনো জিনিসপত্র অনুমতি ছাড়া না ধরে। এরপর শিয়াওকেও লাইব্রেরি থেকে বেরিয়ে গেলে ওয়েসাও ভেবে নেয় যে সে হয়তো রেগে গেছে এবং আবারও পায়ের শব্দ শুনতে পেয়ে ভাবে হয়তো শিয়াওকেও ফিরে এসেছে। সে তখন বলে সে তাকে সন্দেহ করে না এবং তাকে সবসময় লাইব্রেরিতে স্বাগত জানানো হবে। কিন্তু অবাক করে দিয়ে ঝ্যাংচুইও ভেতরে ঢুকেছিল। সে খুশি মনে তার জন্য কিছু পেস্ট্রি এনেছিল, কিন্তু ওয়েসাও তাকে চলে যেতে বলে আর তাকে অনুমতি ছাড়া প্রবেশ না করার জন্য সতর্ক করে। অন্যদিকে বোয়াতে সুইতায়ে তার লোকেদের সাথে বিজিকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু বিজির দক্ষতা আর লড়াইয়ের কাছে তারা পরাজিত হয়। বোয়ার লোকেরা উল্লাস করছিল। ফ্যান তখন সুয়েতাইকে পরাজিত করতে না পারার ভয়ে সাহায্যের জন্য কাঙ্গুন কমান্ডারকে চিঠি লেখে, কিন্তু লর্ড কিয়াও সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানায়, কারণ এতে ওই রাজ্যের ক্ষতি হবে। সে কেবল ফ্যানকে ফিরিয়ে আনার জন্য সৈন্য পাঠাতে রাজি হয় আর কোনো সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে ওয়েসাও ফিরে এসে দেখতে পায় সেই বক্সটি কেউ ধরেছিল এবং তাতে ক্ষত রয়েছে। সে শিয়াওকে সন্দেহ করে, কারণ সে ছাড়া কেউ এখানে ঢোকে না। শিয়াওকেও বলে
সে কখনো এটি স্পর্শ করেনি এবং ভিতরে কি আছে তাও জানে না। ঐশাও তাকে বিশ্বাস করে না। তার মতে কিয়াও পরিবার বিশ্বাসঘাতক দ্বারা পরিপূর্ণ। সে শিয়াওকেও এর গলা টিপে ধরে আর তাকে সতর্ক করে দেয় যে সে যদি আবারও কখনো তার জিনিসপত্র স্পর্শ করে তাহলে তাকে কাঙ্গুন কামান্ডারিতে ফিরে যেতে হবে। শিয়াওকেও তার চোখে খুনের উদ্দেশ্য দেখতে পেয়েছিল, কিন্তু সে শান্ত ছিল এবং লাইব্রেরিতে আর কে প্রবেশ করেছে তা তদন্তের নির্দেশ দেয়। কিন্তু শাওতাও এবং চুনলিয়াং কিছু চাকরকে জিজ্ঞাসাবাদ করার পর কেউ তাদেরকে সাহায্য করতে বা সত্য বলতে রাজি হয়নি। চুনলিয়াং তখন ম্যাডাম সুয়ের কাছে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সেও কেউ বলে যেহেতু ম্যাডাম সু ওই পরিবারে তাই সে সব কিছুতে জড়িত থাকতে পারবে না। সেও কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। যদিও সে বর্তমানে অসুবিধার মধ্যে ছিল, তবুও সে তার ভাগ্যকে সহজভাবে মেনে নিতে রাজি ছিল না। যখন ওইশাও গংসুনিয়ান এবং ওই কুয়ের সাথে খাল নির্মাণ নিয়ে আলোচনা করছিল, তখন সেও কেউ বিনা অনুমতিতে লাইব্রেরিতে এসে বক্সটি ধরে সবার সামনে সহজে এটি খুলে দেয়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কারণ সে যেহেতু এটা খুলতে পারে তাই ভাঙার চেষ্টা করবে না। সে বলে যে সে জানে এটি ওইশাওয়ের মূল্যবান কিছু এবং যদি সে খুলতে চাইতো তবে অনায়াসে করতে পারত। এরপর সেও কেউ ওয়েসাওকে বিয়ে করার পরও সন্দেহ করার জন্য অভিযোগ করে। ভবিষ্যতে যদি তারা একই বিছানায় থাকে তাহলে কি সে তাকে সন্দেহ করবে যে সে ঘুমের মধ্যে তাকে হত্যা করতে পারে। সে বাক্সটি স্পর্শ করার জন্য ক্ষমা চায়, কিন্তু সে নির্দোষ এটা প্রমাণ করাও জরুরি ছিল। এরপর সে চলে গেলে তার যুক্তিসঙ্গত যুক্তি গংসুন ইয়াং এবং অন্যদের কাছে প্রশংসা অর্জন করে। এরপর সবাই চলে গেলে ওইশাও একা বসেছিল বাক্সটি ধরে। ভেতরে ছিল একটি রুমাল এবং একটি পেন্ডেন্টের মতো কিছু, তার দাদা বাবা এবং বড় ভাইয়ের স্মৃতিচিহ্ন। সেগুলো দেখে সে অতীতের স্মৃতি মনে করে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মনে পড়ে কেউ পরিবারে কাউকে কখনো বিশ্বাস করা যাবে না, কারণ তাদের জন্য তার বাবা, ভাই, দাদু মারা গেছে। ওইশাও সব কিছু চিন্তা ভাবনা করে কাঠের বাক্সটিকে নষ্ট করেছে তা বের করার জন্য চেষ্টা করে। ঝ্যাংচুইও তখন লেডি ঝুয়ের সাথে তাদের পরিকল্পনা সফল হয়েছে সেটা ভেবে আনন্দ করছিল। মানে তারাই সেই বাক্সটি নষ্ট করেছে, যাতে দোষ শিয়াওকিয়াওয়ের উপরে পড়ে, কারণ সে ছাড়া কেউ এই লাইব্রেরিতে যায় না। তাদের কথা বলার মাঝেই ওয়েসাও তার মায়ের সাথে দেখা করতে আসে। ঝ্যাংচুইও তাড়াহুড়ো করে ঘরে কোণে লুকিয়ে পড়ে। ওয়েসাও তার মাকে সব খুলে বলে, জিজ্ঞাসা করে যে সে এই ব্যাপারে কিছু জানে কিনা, কাঠের বাক্সটি কে নষ্ট করেছে। লেডি ঝু ইচ্ছাকৃতভাবে বলে যে সেও কেউ এই কাজ করতে পারে, কিন্তু ওইসাও তাকে বলে যে বাক্সটি আগে অকেজো জিনিসপত্র ছিল এবং পরে যখন সে দেখলো সেও কেউ এটি পছন্দ করছে তখন সে তাকে এটি দিয়েছিল, এমনকি কিভাবে খুলতে হয় তাও শিখিয়েছিল। তাই শিয়াওকেও এটি নষ্ট করার কোনো কারণ ছিল না। হতে পারে কোনো চাকর এ কাজ করেছে এই ভেবে যে কোনো মূল্যবান জিনিস আছে এতে। এটা যেন লেডি ঝু একটু তদন্ত করে দেখে। এরপর ওয়েসাও ঝ্যাংচুইয়ের বিয়ে করার জন্য উপযুক্ত একজন ছেলে খুঁজে বের করার পরামর্শ দেয়, আর যে এই রাজ্যেরই ছেলে হবে, যাতে ঝ্যাংচুইও লেডি ঝুয়ের কাছে থাকবে এবং তার দেখাশোনা করতে পারবে। ঘরের ভেতরে ঝ্যাংচুইও সব শুনে নড়ে ওঠার শব্দ হয়, যাতে ওইসাও সন্দেহ করে তদন্তের চেষ্টা করে। কিন্তু তার মা তাড়াহুড়ো করে বিদায় জানায়, কিন্তু যাওয়ার আগে ওইসাও তার মাকে মনে করিয়ে দেয় যে শিয়াওকিয়াওকে এ নিয়ে সমস্যাতে ফেলার মানে নেই। হাজার হলেও সে এখন আমার স্ত্রী। এদিকে ইয়ানঝো থেকে একজন বার্তাবাহক হঠাৎ করে শিয়াওকিয়াওয়ের কাছে অনেক জিনিস নিয়ে আসে, সাথে একটি চিঠিও। ফ্যানের সাহায্যের আবেদন লর্ড কিয়াও প্রত্যাখ্যান করেছে জানতে পেরে শিয়াওকিয়াও প্রশ্ন করে। বার্তাবাহক তখন শিয়াওকিয়াও এবং ওইশাওয়ের বিয়েটাকে দোষ দেয়। ওইশাও আসলে তার সৈন্যদেরকে প্যানিওতে মোতায়েন করেছে। শিয়াওকিয়াও অবাক হয়ে যায় এবং বোয়ায় ইয়ানঝোর পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়। বার্তাবাহক বিশ্বাস করতে পারে না যে শিয়াওকিয়াও এটা করতে পারবে, কিন্তু শিয়াওকিয়াও তার প্ল্যান রেডি করতে থাকে। এরপর শিয়াওকিয়াও ওইশাওয়ের উপরে রেগে গিয়েছিল। সে মূলত একটি শান্তিপূর্ণ জীবন চেয়েছিল, কিন্তু ওইশাওয়ের গোপন উদ্দেশ্য ছিল। এরপর যখন শিয়াওকিয়াও লেডি ঝুয়ের সাথে দেখা করতে যায়, সে দেখা করে না, অসুস্থ বলে চলে যেতে বলে। শিয়াওকিয়াও ভাবে
আসলেই অসুস্থ নাকি অভিনয় করছে। আর ঝ্যাং জুইও তো লেডি ঝুয়ের কানে বিষ দেওয়া শুরু করে, এই বলে যে শিয়াওকেও ওই শাওকে জাদু করেছে, যার ফলে তার এবং তার মায়ের মধ্যে ফাটল দেখা দিয়েছে। লেডি ঝু তাই বিশ্বাস করে। অন্যদিকে ওই শাও ঘরে এসে দেখে শিয়াওকেও কেবল জুতো মেরামতি করেনি, বরং তিনি তার অনেক প্রিয় খাবারও তৈরি করেছিল। এটি ওই শাওয়ের মনকে বেশ নরম করে। এরপর লেডি ঝু তাকে ডেকে পাঠায়। যখন সে তার মায়ের সাথে দেখা করে তখন তার মা শিয়াওকেওকে নিয়ে নানা নেগেটিভ মন্তব্য করতে থাকে। শিয়াওকেওকে ওই শাওয়ের প্রতি যত্নশীল না হওয়ার, তার সবচেয়ে প্রিয়জন না হওয়ার এবং তার পছন্দের জিনিস এমনকি তার জুতোর সাইজ সম্পর্কে না জানার অভিযোগ করতে থাকে। অথচ সেই জানতো না শিয়াওকাও এসব সম্পর্কে অনেক আগে থেকে জ্ঞান নিয়েছে। তবে এই কথাগুলি ওইসাও শিয়াওকিয়াওয়ের প্রতি আরও বেশি কৃতজ্ঞতা করে তুলছিল। কিন্তু ওইসাও যে সত্যি শিয়াওকিয়াওকে ভালোবেসে ফেলেছে কিনা এটা নিয়ে ওইসাও এখনও সন্দেহ প্রকাশ করছিল। তাই ওয়েসাও গংসুন ইয়াংয়ের কাছে পরামর্শ চায়। গংসুন ইয়াং তাকে বিশ্লেষণ করতে সাহায্য করে যে ম্যাডাম সু খুব যত্ন নেন তার এবং তাকে গড়ে উঠতে সাহায্য করেছে। সে ট্রু লাভ হতে পারে। আবার লেডি ঝুয়ের প্রতি সে আরও বেশি পিতামাতার কর্তব্য অনুভব করেছে, তাই তারও ট্রু লাভ হতে পারে। ওয়েলিয়াং এবং তার অন্য অন্য জেনারেল যারা যুদ্ধ করেছিল তাদের কথা বলতে গেলে তাদের সে ভাই ব্রাদার হিসেবে দেখে। গংসুন ইয়ান ব্যাখ্যা করে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো এমন একজন যে তার সামনে তাদের দুঃখ প্রকাশ করতে ভয় পায় না এবং সবকিছু ভাগ করে নিতে দ্বিধা করে না, ইত্যাদি। গংসুন ইয়ানের দৃষ্টিতে ওইসাওয়ের সেই ব্যক্তি হলো শিয়াওকিয়াও। তবে ওইসাও স্বীকার করতে চায় না এবং বলে তাদের বিয়ে তো শুধুমাত্র রাজনৈতিক প্রয়োজনে হয়েছিল। গংসুন ইয়ান এসব কিছু দেখে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওইসাও হতাশায় গংসুন ইয়ানের কথাগুলো ভাবতে থাকে। সেই রাতে ওইসাও শিয়াওকিয়াওয়ের দরজায় গিয়ে দেখে সে অনেক মনোযোগ দিয়ে ধর্মগ্রন্থ অনুলিপি করছে। তখন কাউকে জিঞ্জার স্যুপের বাটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলে। পরের দিন ওইসাও শিয়াওকিয়াওয়ের সাথে ম্যাডাম সুয়ের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। উঠোনে পানি দেখে আগের দিনের মতো ওইসাও শিয়াওকিয়াওকে কোলে করে পার করতে যায়, কিন্তু শিয়াওকিয়াও তার আগেই পার হয়ে চলে যায়, যার ফলে ওইসাও কিছুটা লজ্জিত হয়ে পড়ে। এরপর ওইসাও যখন কাজের ঘরে ব্যস্ত ছিল তখন শিয়াওকিয়াও খাবার নিয়ে আসে ঠিকই, কিন্তু ভিতরে আসে না। ওইসাও বারবার ট্যানকে দিয়ে বলে যাতে ভিতরে আসে, কিন্তু তাও আসে না। রাতে আবার তাই ওইসাও শিয়াওকিয়াওকে খাবার নিয়ে আসতে বলে। শিয়াওকিয়াও আবার ভাবে এতবার ডাকছে তবে কি বুয়ার ব্যাপারে টের পেয়ে গেল। এরপর খাবার নিয়ে যায় কিন্তু ভিতরে যায় না। শাওট্যান বা শাওতাও কেউই এবারও যেতে চায় না ভিতরে। শিয়াওকিয়াও বলে ঠিক আছে, আমি দরজার কাছে রেখে গেলাম এবং এখান থেকে এসে নিয়ে নেবে। তখনই ওইসাও বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো, কোনো সমস্যা থাকলে সরাসরি বলতে পারো। কিন্তু শিয়াওকিয়াও বলে কোনো সমস্যা নেই। ওইসাও শিয়াওকিয়াওকে একটা হাতে বিশ্রাম নেওয়ার জিনিস উপহার দেয়। এরপর ভিতরে চলে যায়। সবচেয়ে দামি হাতের বিশ্রামের যন্ত্র উপহার দেয় যাতে লেখার সময় কষ্ট হলে রেস্ট নিয়ে নিতে পারে। শিয়াওকিয়াও বলে হয়তো আগের দিনের আচরণের জন্য অনুতপ্ত হয়েছে, তাই এভাবে শান্তি বজায় রাখতে চায়। শিয়াওকিয়াও হঠাৎ করে একটা বুদ্ধি পেয়েছিল, কিন্তু টাকার অভাব ছিল বলায় শাওতাও সাথে সাথে তার জন্য অনেক টাকা বের করে দেয়। সে প্রতিদিন বাইরে যেত এবং আস্তে আস্তে জিনিসপত্র বিক্রি করে এইসব অর্থ জোগাড় করেছে। শিয়াওকিয়াও খুশি হয় এবং অবশেষে বুঝতে পারে শাওতাও এত বাইরে ঘুরতে কেন যেত। তো এখন সে একটি জিথাই কেনার পরিকল্পনা করে। সেটা কিনে যখন সে বাজাতে শুরু করে তখন শব্দটা অনেক কর্কশ সুরে বের হচ্ছিল, কারণ সে এটা বাজাতেই পারে না। এজন্য আবার ওয়েসাওয়ের সামনে কান্নার অভিনয় করে। তখন ওয়েসাও জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে তার বোনকে সে অনেক মিস করছে, সে ভালো কঙ্গও বাজাতে পারত। এসব বলার পরে আরও বলে যে তারা ভালো নেই। এটা শুনে ওয়েসাও বলে তুমি চিন্তা করো না, আমি কিছু সাহায্য পাঠানোর ব্যবস্থা করব। যেহেতু সে তোমার বোন, তো তারা কোথায় আছে। এবার সেও কেউ বউয়ের কথা বলায় ওয়েসাও অবাক হয়, কিন্তু সেও কেউ তার নিখুঁত অভিনয় দিয়ে ওয়েসাওকে বুঝতেই দেয় না যে বুয়ার ভিতরে আসলে কি হচ্ছে। জিনিসপত্র দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওয়েসাও স্থানীয় কমান্ডারের সাথে পরিস্থিতি তদন্ত করার জন্য ওয়েকু এবং অন্যান্যদেরকে বুয়ায় পাঠায়।
ওয়েসাও শিয়াওকে এ ব্যাপারে নিশ্চিত থাকতে বলে। ওয়েকু বোয়ায় পৌঁছানোর পর সাথে সাথে একটি বুনো শুয়োর তার উপরে আক্রমণ করে। তিনি দ্রুত তীর ছুটতে থাকে, কিন্তু বিচি তাকে আঘাত করে। এই মুখোমুখি হওয়ার মাধ্যমে ওয়েকু বিচির সাথে দেখা করে। ফ্যানের সাথে দেখা করার পর ওয়েকু তাকে গমের বীজ দেয়। ফ্যান সাথে সাথে বুঝতে পারে যে ভেতরে একটি চিঠি আছে। তাতে শিয়াওকেও সুইতাইদের সাথে লড়াইয়ের একটি উপায়ের পরামর্শ দিয়েছিল। যদি সফল হয় তাহলে এই কৌশলে 3 বছরের বেশি সময় ধরে ওই পরিবারের প্রভাবকে দুর্বল করে দিতে পারে। ওইসাও শীঘ্রই খবর পান যে বোয়ার সেনাপতি হলো বিঝি। গংসনিয়ান বলে যে বিঝি যে পক্ষকে সমর্থন করবে তা নির্ধারণ করবে বুয়া ওই পরিবারের নাকি কেউ পরিবারের। ওয়েসাও বিশ্বাস করত যে সেও কেউ জানে না বিঝি হচ্ছে সেনাপতি, এবং গংসুনিয়ান আর কিছুই বলেনি। ওয়েসাও এরপর শিয়াওকের সাথে দেখা করতে আসে আর ইচ্ছাকৃতভাবেই তাকে অভিনন্দন জানায়। বলেন যে বুয়া সেনাপতি তার বোনের স্বামী। শিয়াওকেও তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকায় এবং বলে সে বিশ্বাস করে না যে বিচি সেনাপতি হতে পারে, কারণ বিচি কেবল একজন প্রহরী ছিল। এমন নিখুঁত অভিনয় দেখে ওয়েসাও কনফিউজ হয়ে যায়। শিয়াওকেও এখন অনেকটা চিন্তিত যে ফ্যান এবং অন্যরা হয়তো বোয়াতে এখন ভালো থাকবে না। যতই বিঝি তার বুদ্ধি শক্তি দিয়ে সুয়েতাইকে পরাজিত করুক না কেন, বোয়া বিপদে পড়লে কিয়াও ক্লান তাকে সাহায্য করতে আসবে না। আবার বিঝিকেও মেনে নেবে না তারা। এদিকে ওয়েসাও যখন টেবিলের উপরে আর্মরেস্টটি দেখতে পায়, তখন সে জিজ্ঞাসা করে শিয়াওকেও কি এটা পছন্দ হয়েছে কিনা। সে তাড়াহুড়ো করে উত্তর দেয় যে সে পছন্দ করেছে ঠিকই, কিন্তু ব্যবহার করতে ভয় পাচ্ছে যদি নষ্ট হয়ে যায়। ওয়েসাও যখন বাক্সটি খোলে তখন শিয়াওকেও ভীষণ লজ্জা পায়, কারণ এটা নষ্ট হবার মতো কিছু দিয়ে বানানো না। সে ভয় পায় যে ওয়েসাও রাগ করবে কিনা, তাই তাড়াহুড়ো করে সে তাকে তার তৈরি করা বালিশটি দেয়। এটা নরম ফেব্রিক্স দিয়ে তৈরি, এতে ঘুম ভালো হয়। কিন্তু ওয়েসাও লক্ষ্য করে যে বালিশটিতে যুদ্ধ সম্পর্কে ছাপা রয়েছে, এবং সে শিয়াওকের উদ্দেশ্য সম্পর্কে অনুমান করতে শুরু করে। তার এমন চিন্তা দেখে শিয়াওকেও ব্যাখ্যা করে যে সে প্যাটার্নটি ভালো করে দেখেনি এবং কেবল কাপড়টি বেছে নিয়েছিল কারণ এটি নরম ছিল। ওয়েসাও বালিশটি কোলে নিয়ে চলে যায়। শিয়াওকেও চুননিয়াং এবং শাওতাওকে ধমক দেয়, কারণ তারা তাকে আগে থেকে কেন জানায়নি যে আর্মরেস্টটি জেদ দিয়ে তৈরি, এবং ভুল বালিশের কাপড় বেছে নেওয়ার জন্য। শিয়াওকেও এর আচরণে চুননিয়াং হাসি থামাতে পারে না। এদিকে গংসুনিয়াং এবং অন্যরা ওয়েসাও ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। তাকে বালিশ জড়িয়ে ধরে আসতে দেখে তারা অদ্ভুত মনে করে। ওয়েসাও মনের আনন্দে বালিশ নাচাতে নাচাতে আসছিল। ওয়েসাও গংসুনিয়ানকে আশ্বস্ত করে যে শিয়াওকেও বিচি সম্পর্কে কিছুই জানে না, এবং বিচিও কোনো গুরুতর হুমকির কারণ নন। তবুও তাদের সতর্ক থাকার জন্য বলে। গংসুনিয়ান খুবই কৌতূহলী ছিল যে ওয়েসাও কেন সেই বালিশটি ধরে এত খুশি হচ্ছিল, কিন্তু ওয়েসাও কাউকেই পাত্তা দেয় না। অন্যদিকে জেনারেল ওয়েকু সৈন্যদের বেসামরিক লোকেদের ছদ্মবেশে বিজির সাথে শিকারে গিয়েছিল। তাদের ছোড়া তীরগুলো সুয়েতাইয়ের লোকেরা উদ্ধার করে, যারা নিশ্চিত করে তারা ওই রাজ্যের বাসিন্দা। আর বিজি এবং ওয়েসাও দুজনই কিয়াও ক্লানের মেয়ে জামাই। দুজনই সুয়ে ক্লানের উপরে আক্রমণ করতে চায়, তাই তাদেরকে উত্তেজিত করার সাহস না করে তারা দ্রুত পিছু হটে। এতে জনসাধারণের মনোবল ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এবার ফ্যান ওয়েকুয়ের সামনে বোয়াতে একটি পতাকা লাগানোর কথা উল্লেখ করে, যাতে অন্যরা এই জায়গাটি আক্রমণ করতে না আসে আর ক্লানের সাপোর্ট বাড়ে। বিঝি কি পতাকা দেওয়া যায় তা নিয়ে জেনারেল ওয়েকুয়ের সাথে কথা বলে। ওয়েকুয়ের কাছে বিভিন্ন জাতির পতাকার প্রতীক ব্যাখ্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিঝি তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় পতাকায় কেউ ব্যবহার করার পরামর্শ দেয়। অবশেষে বোয়ায় কেউ নামে পতাকা ওঠে। ওয়েকু ফিরে আসার পর ওয়েসাও তাকে তার এমন কাজের জন্য গালিগালাজ শুরু করে, কিন্তু এটাও বুঝতে পারে যে এটি অবশ্যই শিয়াওকেওর প্ল্যান ছিল। এরপর থেকে কেউ পরিবারের প্রতিটি মানুষের থেকে সতর্ক থাকার আদেশ দেয়, আর শিয়াওকেওর জন্য আসা চিঠি আগে যেন ওয়েসাওকে দেখানো হয়। এরপর ওয়েসাও বোয়ার মুখোমুখি শাওগাংয়ে সৈন্য মোতায়েন করার নির্দেশ দেয়, যাতে তারা সর্বদা বীজের উপরে নজর রাখতে পারে।
প্যানিওতে সৈন্য মোতায়েন করার আর প্রয়োজন এখন নেই। পরে ওয়েসাও শিয়াওকেওয়ের কাছে খাবার নিয়ে আসে, বলে এগুলো বুয়া থেকে তার বোন পাঠিয়েছে, তাকে মাংস খেতে জোর করে। এক পর্যায়ে শিয়াওকেও জিজ্ঞাসা করে ওয়েসাও কিছু বলতে এসেছে কিনা। তখন ওয়েসাও বলে শিয়াওকেও তার বোনকে চিঠি পাঠিয়ে পতাকা লাগানোর জন্য উস্কে দিয়েছিল কিনা। শিয়াওকেও তা অস্বীকার করেনি এবং তাকে জিজ্ঞাসা করে যে তাদের বিয়ে কি কেবল কেউ পরিবারের আক্রমণ করার জন্য ছিল? তারা কি এখন এক পরিবার না? যদি না হয় তাহলে কেউ পরিবারের পতাকা বহন করলে বউয়ের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওয়েসাওয়ের কাছে কোনো উত্তর ছিল না। এরপর সে চলে যায়। অন্যদিকে সাঁওতাও যখন ওয়েলিয়াং এর সাথে দেখা করতে যায়, তখন সে তাকে বলে যে সে আর তার কাছে যেন না আসে। বুয়ার ঘটনার কারণে তাদের কেউ পরিবার থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাঁওতাও শিয়াওকেওকে গিয়ে বলে যে ওয়েলিয়াং শিয়াওগ্যাংয়ে সৈন্য মোতায়েন করতে যাচ্ছে। শিয়াওকেও তখন চুনলিয়াংকে বার্তাবাহক ডেকে পাঠাতে বলে। শিয়াওকেও বার্তাবাহককে একটি মানচিত্র দেয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে এবং ফ্যানকে খুঁজে বের করে সেই অঞ্চলগুলিতে মাইনিং শুরু করার নির্দেশ দিয়েছিল। শিয়াওকেও বুঝতে পেরেছিল যে ওয়েসাও শিয়াওগ্যাং এর উপরে নজর রাখার কারণ হলো এটিকে রক্ষা করা সহজ এবং আক্রমণ করা কঠিন, এবং বোয়াকে আটকাতে ব্যবহার করা যেতে পারে। তবে যদি ইয়ানজো থেকে শিয়াওগাং পর্যন্ত একটি সুড়ঙ্গ খনন করা হয়, তাহলে পৌঁছাতে মাত্র অর্ধেক দিন সময় লাগবে। সেক্ষেত্রে শিয়াওগাং ইয়ানজোর দখলে থাকবে। ওয়েসাও চলে যাওয়ার পর শিয়াওকেওকে ম্যাডাম সু গুটি খেলার জন্য ডেকে পাঠায়। সত্যি বলতে ম্যাডাম সু তাকে বিয়ে কিভাবে পরিচালনা করতে হয় তা শেখাচ্ছিল। অতীতে সে সবসময় ওয়েসাওকে যুদ্ধে যেতে দেখেছে। ম্যাডাম সু আশা করেছিল যে ওয়েসাওকে আর কখনো যুদ্ধে যেতে হবে না এবং এই বিয়ে তাদের মধ্যে শত্রুতাকে সত্যিকারের অর্থে সমাধান করতে পারবে। যদিও ম্যাডাম সু বছরের পর বছর কেউ পরিবারকে ঘৃণা করে এসেছে, সেও কেউ অপরাধ বোধেও ভুগছিল, কিন্তু ম্যাডাম সু বলে সামনের দিনগুলোতে নজর দাও। 2 মাস পর ওয়েসাও শিয়াওগাংয়ের যুদ্ধ থেকে বিজয়ী হয়ে ফিরে আসে। তিনি লিয়াংইয়া এবং শিয়াওগাং সীমান্তে আরও কঠোর টহল এবং ইয়ানঝো আর বোয়ার মধ্যে ভ্রমণের উপরে কঠোর নজরদারি নির্দেশ দেয়। আর তার চূড়ান্ত আদেশ ছিল তার বিছানাপত্র মেইন চেম্বারে ফিরিয়ে আনা এবং শিয়াওকেওয়ের সাথে প্রতি ইঞ্চি জায়গার জন্য যুদ্ধ করা। ওয়েলিয়াং এবং ওয়েগু জোর করে তার জিনিসপত্র রুমের ভিতরে নিয়ে বিছানার উপরে রাখে। শিয়াওকেওয়ের সব জিনিসপত্র সরিয়ে ওয়েসাওয়ের জিনিসপত্র রাখা হয়। সাঁওতাও, শাওজাও এবং অন্যরা তর্ক করার চেষ্টা করলে ঘরটা বিশৃঙ্খলায় পরিণত হয়। এরপর বেরিয়ে এসে জেনারেলরা চিন্তা করতে থাকে এরা এত তর্ক কিভাবে করতে পারে, এদেরকে কে বিয়ে করবে। সবাই চলে যাওয়ার পর সাঁওতাও, চুনলিয়াং এবং শিয়াওকেও তাদের হতাশা প্রকাশ করে। শিয়াওকেও জানতো যে ওয়েসাও এখনও বোয়ার ঘটনা নিয়ে বিরক্ত এবং সে কেবল আপাতত পরিস্থিতিকে এগিয়ে রাখতে পারে। সেই রাতে ওয়েসাও এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। তার তরবারি বের করে প্রায় শিয়াওকেওয়ের দিকে তাক করে, জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। শিয়াওকেও বলে সে তাকে ভালোভাবে ঘুমাতে দেখছিল না, তাই ভেবেছিল মোমবাতির আলো তাকে বিরক্ত করছে, তাই সে মোমবাতি নিভিয়ে দিতে এসেছিল। ওয়েসাও তেমন কিছু বলে না, শুধু ঠিকমতো পোশাক পরে ঘুমাতে বলে। এভাবে সিডিউস করার মানে হয় না। শিয়াওকেও আর কিছু না বলে দ্রুত বিছানায় ফিরে যায়। ওয়েসাও আর ঘুমাতে না পেরে গংসুন ইয়ানের সাথে দেখা করতে যায়। গংসুন ইয়ান পরামর্শ দেয় যে যদি তার কোনো উদ্বেগ থাকে তাহলে সে যেন তার প্রিয়জনের সাথে তা ভাগ করে নেয়। ওয়েসাও কেবল দুঃখ প্রকাশ করে যে তার এমন কোনো ব্যক্তি নেই। আকাশে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর সাথে সাথে শিয়াওকেও সর্বত্র ওয়েসাওকে খুঁজতে লাগে এবং তাকে একটি ঘরে একা জড়সড় হয়ে থাকতে দেখতে পায়। তাকে দেখার সাথে সাথে সে তার পোশাকটি জড়িয়ে ধরে। শিয়াওকেও আগে কখনো ওয়েসাওকে এভাবে দেখেনি। ঘুমের মধ্যে সে মানুষ হত্যা করেছে এমন গুজব মনে করে সে কিছুটা ভয় পেয়ে গেল। শিয়াওকেও এটা ভেবে চলে যেতে গেলে ওয়েসাও পিছন থেকে তাকে টেনে ধরে। তাকে এভাবে দেখে সে নিজের পোশাক তার উপরে জড়িয়ে দেয়। বুঝতে পারে যে সে অন্ধকারে ভয় পাচ্ছে। শিয়াওকেও তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দেয়। পরের দিন সকালে ওয়েসাও ঘুম থেকে উঠে দেখতে পায় শিয়াওকেওর পোশাক তাকে ঢেকে রেখেছে এবং মোমবাতিগুলো এখনো জ্বলছে। তার হৃদয়ে উষ্ণতার অনুভূতি জেগে উঠল।
এদিকে সেও বাঁশের বাগানে গংসনিয়ানের সাথে গুটি খেলছিল। স্বামী স্ত্রী এভাবে কিভাবে একসাথে থাকা যায় সে সম্পর্কে পরামর্শ চাইছিল। সে ভেবেছিল বুয়া ঘটনার জন্য ঐশাও এখনও তার উপরে বিরক্ত আছে, যেহেতু ঐশাওকে ভালো করে চিনত সে। গংসনিয়ান বলে যে সে বাইরে থেকে কঠোর কিন্তু ভিতরে নরম এবং উদার মনের, অন্যথায় সে কখনো সেওকে থাকতে দিত না। সেও গংসুনিয়ানের সাথে ঐশাও সম্পর্কে আলোচনা করছিল আর গুটি খেলছিল। হঠাৎ সে বুঝতে পারে যে সে গুটি খেলায় গংসুনিয়ানের কাছে হেরে গেছে এবং তাই তার অসাধারণ দক্ষতার প্রশংসা করে এবং নিজের পরাজয় স্বীকার করে। এরপর লেডি ঝু ডেকে পাঠায় শিয়াওকে, কারণ ঘরের মোমবাতি সে চেঞ্জ করেছে, মূলত ঘরে খরচ কমাতে আর ধোঁয়া কম হয় যেন, এই জন্য মোমবাতি পাল্টেছে। কিন্তু লেডি ঝু তো কড়া করে বলে দেয় এত ভাবতে হবে না তাকে সংসার নিয়ে। এরপর সবাই ঐশাও ও অন্যান্যরা যখন কাজ করছিল তখন শিয়াওকেও ইয়ানঝোকে আরেকটি চিঠি পাঠাচ্ছিল। ওই লিয়াং সরাসরি চিঠিটি আটকে ওয়েশাওয়ের হাতে দেয়। ওয়েশাও চিঠি পড়ে বুঝতে পারে যে এটি কেবলমাত্র পারিবারিক চিঠি। সেও তার আন্টির কাছে রাতে ভালো ঘুম হবার উপায় জানতে চেয়েছিল। এটি পড়ার পর ওয়েশাও দ্রুত বেরিয়ে যায়। এবার বাকিরা মিলে চিঠি পড়া শুরু করে আর তেমন কিছু না পেয়ে ভাবতে শুরু করে এর মধ্যে নিশ্চয়ই গুপ্ত মেসেজ আছে। ওয়েশাও যখন শিয়াওকে দেখতে আসে তখন দেখে শিয়াওকেও কোনো ধরনের মোমবাতি চোখে জ্বালা করবে না তা নিয়ে গবেষণা করছিল। তবে ওয়েশাও অসন্তুষ্ট ছিল যে একটি ছোট বিষয়ে বড় ঝামেলা তৈরি করছে সে শিয়াওকে মনে করিয়ে দেয় যে তারা সাধারণ কোনো কাপল না, যে প্রতিটি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করার প্রয়োজন আছে। কিন্তু শিয়াওকেও বলে মোমবাতির টাকা তো আমিই দিচ্ছি। এটা শুনে ওয়েশাওয়ের সব মানে লাগে, বলে সামান্য মোমবাতির টাকা দিতে পারবো না এমন নাকি। এরপর চলে যায়। সেও বুঝতে পারে না হঠাৎ কি হলো। এদিকে ঝ্যাং জুইউ লেডি ঝুকে বোয়ার পরিস্থিতি সম্পর্কে জানায়, কারণ সে বিশ্বাস করে যে ম্যাডাম শু বিষয়টিকে জানার পর সেওকে বকাঝকা করবে, যেহেতু সেওকেও ভুল করেছিল। তাই ঝ্যাং জুইউ সুযোগ নিয়ে লেডি ঝুকে ওয়েশাওয়ের আবারও বিয়ের কথা বলতে বলে। সেওকে ডেকে এ ব্যাপারে লেডি ঝু বলে যেহেতু 3 মাস হয়ে গেছে আর এখনো বাচ্চার কোনো চিহ্ন নেই, তাই এখন আরেকটা স্ত্রী ওয়েশাও রাখতে পারে। সেও বাধা দেওয়ার কেউ না। সেও বলে এ ব্যাপারে সে ওয়েশাওয়ের সাথে কথা না বলে সিদ্ধান্ত দিতে পারবে না। লেডি ঝু বলে এসব সিদ্ধান্ত নেওয়ার আবার কি আছে, নাকি তুমি রাজি না? এখন তো সেও বলে আমি রাজি না। আপনি ঠিকই ধরেছেন, আমি তো ঐশাওকে অনেক ভালোবাসি, এত তাড়াতাড়ি তার পাশে অন্য মেয়ে কিভাবে সহ্য করব। ভিতরে থেকে ঝ্যাংচুইয়ুর এসব শুনে তার মন ভেঙে যায়। সেওকেও তার ইমোশনাল কথা দিয়ে লেডি ঝুকে কাবু করে ফেলে, তারপর চলে আসে। ঐশাও শীঘ্রই খবরটি শুনতে পায় এবং সেওকে একা ডেকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে সত্যি ভালোবাসে। সেওকেও উত্তর দেয় যে সে যা কিছু করেছে তা হলো ঐশাওর ইচ্ছা পালন করা। যদি সে আরেকজন পত্নী চায় তবে সে তাকে থামাতে পারবে না, কিন্তু যদি সে না চায় তবে অন্যদের হস্তক্ষেপ থেকে বিরত রাখতে সেও তার জীবনে ঝুঁকি নেবে। ঐশাও এটা শুনে বলে তোমার কথা মাঝে মাঝে গভীর ক্ষত দেয়, এমনই না মাঝে মাঝে স্বস্তিও দেয়।